আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু আপনি রেসপন্স পাচ্ছেন না। ইট ইজ হাই টাইম ইউ টুক দ্য স্টেপস। হোয়াট স্টেপস? 99.99% এইচআর যে কেউ চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি নাই, তারা চাকরি দিতে চায় না। আই নিউ, কিন্তু আমি তো পাবলিকলি এটা বলতে পারি না। সে নিজের মুখে বলে ফেলছে যে স্যার আমার এই সার্টিফিকেট কোথায় আছে আমি জানি না। আপনার মোটামুটি 70% কলিগ কোয়ার্কার আপনার মিসলিড করতে পারে বিকজ আপনি তার কম্পিটিটর। এট দি এন্ড অফ দ্য ডে আপনার কম্পিটেন্স ম্যাটার করে, আপনার ভালোবাসা কোম্পানি দেখতে চায় না। ফার্স্ট অপশন হচ্ছে তুমি দেখো তুমি আসলে পারবা কিনা। ব্যাংক বলছে আমরা তোমার লোন দিব বাট ইউ হ্যাভ টু পে ব্যাক when you get the corporate job। তার একেবারে বেসিক একাডেমিক পড়াশোনা একেবারেই সাদামাটা। বাট আমি যখন তাকে প্রথমে ইন্টারভিউ নিই আমার কাছে মনে হয়েছে হি ক্যান মেক দ্য ডিফারেন্স। আপনি যাই করেন না কেন আপনার নলেজ আপডেটেড রাখবেন, আপনার অ্যাটিটিউড পজিটিভ রাখবেন, আপনার স্কিল যে পার্টিকুলার স্কিল আপনার বাড়ানো দরকার সেটা আপডেটেড রাখবেন। আমি পার্টিসিপেন্টদের জিজ্ঞেস করি যে আপনারা কয়টা বই পড়েন, বলে কেউ সময় পাই না, কেউ সময় পাই না। আমি বললাম যে বিল গেটসকে চেনেন? বলে কে না চেনে, বিশ্বের অন্যতম একজন বড়লোক মানুষ। আমি জানেন উনি যে বই পড়ে, বলে স্যার এটা অসম্ভব। ইউনিভার্সিটিতে যাদেরকে পড়াই তাদেরকে কিন্তু আমি বলি কথাটা, ব্র্যান্ড ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম দর্শক, গল্পগ্রাফির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অতিথি অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী, তিনি ফাউন্ডার এবং সিইও সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের। চলুন আজকে আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনি কর্পোরেট ট্রেনার হিসেবে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছেন, লাইফ কোচ হিসেবে আছেন, আপনি একজন লেখক এবং এর বাইরে আপনার নিজের একটা প্রতিষ্ঠান আছে। Correct. আপনি যদি একটু বিস্তারিতভাবে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিতেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমি আই ক্লেম মাইসেলফ টু বি এ ম্যান ভ্যালু ড্রিভেন একজন। আমি আসলে মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, মূল্যবোধটুকু ধরে রাখতে চাই। পাশাপাশি শিক্ষকতা করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক ইনস্টিটিউটগুলোতে, আইবিএতে কোর্স নিয়েছি, আইসিএমএ বিএতে নিয়েছি, আরো অনেক ইনস্টিটিউটে এখনো নিচ্ছি কিছু কিছু ফাঁকে ফাঁকে। তারপরে অ্যাডজাঙ্ক্ট হিসাবে কাজ করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে, বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালে কাজ করেছি। এবং এই শিক্ষকতার পাশাপাশি আমার একটা ফোকাস ছিল আপনার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, প্রশিক্ষণের দিকে। কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয়ে আসেন কর্পোরেট ওয়ার্ল্ডে যান, তাদের কিন্তু আসলে ওই বেসিক যে এডুকেশন সেটার উপরে ভর করেই কিন্তু তাদের কেরিয়ার গ্রোথ বা বিজনেস গ্রোথ কোনোটাই সম্ভব না। আরো কিছু এক্সট্রা ইনপুট বা বুস্টিং তাদের লাগে এবং সেখানেই কিন্তু আপনার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ইন্টারভেনশন করে। দ্য সেন্টার ফর ক্রিয়েটিভ লিডারশিপ একটা ইনস্টিটিউট আছে আমেরিকান, তারা একটা খুব চমৎকার তথ্য দিয়েছে। তারা বলছে যে ট্রেনিং এর ইম্প্যাক্ট হচ্ছে মাত্র 10%। এটা অনেকে শুনে অ্যালার্জিক হয়ে যায়, বলে ভাই তাহলে কি লাভ, ওয়াই উড আই ইনভেস্ট মানি ইন দিস পার্টিকুলার, এই এত বড় কর্মযোগ্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 10%ই কিন্তু বাকি 90% হিউম্যান ইন্টেলিজেন্স স্পার্ক করে। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন একতাই বল, এটা আপনি পড়েছেন? হ্যাঁ, অসংখ্য। আচ্ছা, তারপরে সদা সত্য কথা বলিব, রাইট, শুনেছেন? ছোটবেলা মানুষকে থেকে সম্মান দেখাবো, এগুলো কিন্তু আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি এবং একাডেমিক এডুকেশন ফিল্ডে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে এগুলো করে এসেছি। বাট কর্পোরেটে যখন কেউ আসে, কেউ জানেই না যে এই যে নলেজটা তার আগেই ছিল। কিন্তু আমরা যখন টিম বিল্ডিং ট্রেনিং করাই, বলে ও এইখানে ইউনিটি ইজ স্ট্রেংথ, রাইট? ইউনাইটেড স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অলরাইট। আর এই যে মানুষকে সম্মান দিয়ে তাকে বুঝে কথা বলতে হবে, কমিউনিকেশন, আরে ইট ইজ দ্য কমিউনিকেশন। তারপরে এই যে 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ, তারপরে হচ্ছে যে যে এগিয়ে যায় সে নেতৃত্ব দেয়, এই কথাগুলো কিন্তু আমরা কোথাও না কোথাও পড়ছি। কিন্তু ট্রেনিং তাকে তখন স্পার্ক দিয়ে বলে দিচ্ছে এটা লিডারশিপ, এটা কমিউনিকেশন, এটা টিম বিল্ডিং। তো এই যে রিকানেক্টিভিটি ট্রেনিং কিন্তু তাকে আবার নতুন ভাবে উজ্জীবিত করছে। তো সুতরাং আমি এখন ইন্ডাস্ট্রির সাথে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনার 150টার মতো লোকাল মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করেছি। কর্পোরেট ট্রেনার, রিসোর্স পার্সন হিসেবে তাদের প্রশিক্ষণের মডিউল ডেভেলপ করেছি, ডেলিভার করেছি, ফলো আপ করেছি। আমরা বলেছি ওয়ার্কশপ টু ওয়ার্ক প্লেস, অর্থাৎ যে শিক্ষাটা সে নিল প্রশিক্ষণটা সেটা আবার ব্যবহার করছে কিনা সেটাও ফলো আপ করেছি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে ওয়ার্কপ্লেস লার্নিং অ্যান্ড প্রোডাক্টিভিটি একটা কম্পোনেন্ট আছে টিবেট রিফর্ম প্রজেক্টে, সেইখানে লিড কনসালটেন্ট হিসাবে কাজ করেছি। ইন্ডাস্ট্রির 4টা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অ্যাগ্রো বেস, ট্রান্সপোর্ট, তারপরে আপনার আইটি,
অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এই ওকে। অর্গানাইজেশনগুলোর সঙ্গে আমার সুযোগ হয়েছে ইন্টারেক্ট করার। এবং তখনই আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজার ছিলেন আমার কম্পোনেন্টের, উনি আমাকে একটা আইডিয়া দিলেন। বললেন যে, "দেখো তোমাদের দেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যে হ্যাঁ, এই যে এখন ইয়াং আপনি দেখবেন জেনারেশন। ইয়াং জেনারেশনের এবং কর্মক্ষম মানুষের যে হুম, সংখ্যাটা, এইটা কিন্তু অনেকদিন সাস্টেইন করবে। রাইট। কিন্তু এদেরকে ইউটিলাইজ করার জন্যে কম্পিটেন্স সেন্টার দরকার, স্কিল দরকার। হুম, হুম, হুম। অ্যান্ড তুমি নিজে একটা কিছু করার চেষ্টা করো।" তো আমার তখন মাথায় আসলো যে, যেহেতু ইটস অল অ্যাবাউট মেকিং লিডার্স, ক্রিয়েটিং লিডারশিপ। তো আমি তখন ১ম এ আপনার লিডারশিপ কথাটা আমার মাথায় স্ট্রাইক করল। যেহেতু হুম, আমি লিডারশিপ নিয়ে তখন ফান্ডামেন্টাল লিডারশিপ নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন ডেলিভার করতাম। তখন আমরা কয়েকজন মিলে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস বা সংক্ষেপে বললে SLSD এই নামে সার্চ করলে পাওয়া যাবে। ফেসবুকেও পাওয়া যাবে, আপনার অনলাইনেও পাবেন। এটা নিয়ে আমি যাত্রা শুরু করি। ওকে। এবং তখন আমার কাছে মনে হলো যে এটা শুধু কর্পোরেটকে ট্রেইন করার মাধ্যমে প্রফেশনালদের, এটা আসলে খুব দীর্ঘমেয়াদী ফলাফল আনবে না। তার আগে থেকেই করতে তার হবে আগে আসলে। থেকে করতে হবে। তখনই আমার কাছে মনে হলো যে এটার ইন্টারভেনশনটা যে শিক্ষার্থীরা আছে ইউনিভার্সিটি লেভেলে, তাদেরকে রাইট। আগে বোঝাতে হবে। বিকজ পৃথিবীর কোনো ইউনিভার্সিটি আসলে আপনার এই যে আমরা যে শিক্ষাগুলো নিয়ে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি, যে যাদেরকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স এর কম্পোনেন্ট আমরা বলি সোশ্যাল স্কিলস। হুম, হুম, আর এমনিতে এটার নাম আছে সফট স্কিলস। হুম। যেমন সফট সফট ড্রিংকস বলে আমরা বলি যে কোমল পানীয়। জি। আমরা এটা বাংলা করলে বলি কোমল দক্ষতা। কিন্তু আসলে এটা এত কোমল না। এটা হচ্ছে কঠিন কাজকে কোমল করার জন্য একটা দক্ষতা। হুম, হ্যাঁ? হুম। ধরেন ধরেন আপনি আপনি একজন কনটেন্ট রাইটার। আমি একজন শিক্ষক, প্রশিক্ষক। কিন্তু আমি কিভাবে কথাটা বললে একজন মানুষকে প্রভাবিত করা যায়, উজ্জীবিত করা যায়, এইটা কিন্তু সফট স্কিলস। রাইট। রাইট? তারপরে হচ্ছে আপনি ডক্টর। কিন্তু পেশেন্টকে কি বললে the patient will open his or her heart, কারণ হুম, এটা হুম। না হলে তো সে ডায়াগনোসিস করতে পারবে না। জি। Similarly goes with other profession এর কিন্তু একই বিষয়। তো এখন এই বিষয়গুলোর জন্যই কিন্তু তখন এই সফট স্কিলস আসবে। কমিউনিকেট করার আগে আমি আমি আগে ভেবে নিব কার সঙ্গে কমিউনিকেট করছি। সে আমার ভাষা বুঝবে কিনা? ইত্যাদি, ইত্যাদি বিষয় কিন্তু তখন চলে আসছে। তো এই অ্যাওয়ারনেস টুকু কিন্তু আপনার ১ম এ দরকার ক্যাম্পাসে। রাইট। তো তখন আমি আপনার বেশ কিছু ইউনিভার্সিটির আপনার ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুট করি এবং তাদের মাধ্যমে ইভেন কলেজেও করেছি। কিছু ধরেন দূরবর্তী কলেজ আছে, হুম, হুম। ঢাকার বাইরে যারা আছে, তারা তো আরো বেশি সুবিধা বঞ্চিত। ধরেন ঢাকায় যারা আছে এরা তো কোনো না কোনোভাবে কিছু প্রোগ্রামের সঙ্গে ইনভলভ থাকতে পারে বা কর্পোরেটের সঙ্গে তাদের একটু ইন্টারেকশন হয়। তো তাদেরকে সেখানে ইনভলভ করেছি এবং বিভিন্ন সময়ে অনলাইনে তখন প্রচুর প্রোগ্রাম করেছি আমরা। সেখানে তারা পার্টিসিপেট করেছে। তারা বুঝতে পেরেছে যে এই বিষয়গুলোর গুরুত্ব আছে। মানে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে ধরেন বিবিএ মেজর করেছে মার্কেটিং এ, হুম, হুম। বিবিএ মেজর করেছে এইচআর এ। এইটা দিয়েই কিন্তু সে যে কর্পোরেটে খুব বেশি কিছু করে ফেলতে পারবে তা না। তার সঙ্গে আরেকটা খুব চমৎকার বুদ্ধিমত্তা সম্পন্ন জিনিস লাগবে। আমরা এটাকে আবেগীয় বুদ্ধিমত্তা বলি, হুম, হুম। ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমার এখন কোর কম্পিটেন্স। এইটার ব্যাপারে তাদেরকে সচেতনতার ভাইয়া শুরু। আপনি যখন কর্পোরেটে ট্রেনিং গুলো নেন, জি। আপনি আসলে কি গ্যাপ দেখতে পান? ১ম গ্যাপটা হচ্ছে একটা সারপ্রাইজ। হুম। কি সারপ্রাইজ? আমরা ৪ টা সেশন করি ডে লং প্রোগ্রামে। ১ম সেশনটার পরে উনাদের যে রিঅ্যাকশনটা হয় যে, "আগে তো জানতাম না।" আচ্ছা। আমি কিন্তু এই গল্পটাই বলি যে, হ্যাঁ, দেখেন হ্যাঁ, একতাই বল টিম বিল্ডিং। হ্যাঁ, রাইট? মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, কমিউনিকেশন। তো এইটা তো আগে বুঝি নাই। অর্থাৎ এই যে রিয়ালাইজ করার গ্যাপটা, হ্যাঁ। ওই গ্যাপের কারণই হচ্ছে কিন্তু আপনার ওই যে পেছনের যে গ্যাপটুকু, যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গাগুলোতে তাদের এ বিষয়ে সচেতন করার দরকার হ্যাঁ, ছিল। হ্যাঁ। দুঃখজনক হলেও সত্য, পাবলিক ইউনিভার্সিটির কথা বাদ দিই, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিন্তু আপনার একটা ওয়ার্কশপ, সেমিনার ফি তারা চার্জ করে। এখন হুম, হুম। কিছু, কিছু বিশ্ববিদ্যালয় প্রোঅ্যাক্টিভলি করছে এই বিষয়গুলোকে সচেতনতা বাড়ানোর জন্যে। আম কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আপনার এই জায়গাটাতে কাজ করার এখনো সেই স্কোপ তারা তৈরি করতে পারেনি। ওই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট এই মেসেজটুকু যদি দিতে পারে যে আপনার স্টুডেন্টদেরকে একটু অ্যাওয়ার করেন। স্টুডেন্টরা নিজেরাই আসে। কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমি যেমন একটা আমার আম খুব রিমার্কেবল একটা প্রোগ্রাম করেছিলাম বিজনেস লিডার্স কার্নিভাল। আ আপনার প্যান্ডেমিক এর ঠিক আগে হুম, ২০১৯ সনে। সেখানে আমরা স্পন্সর প্রোগ্রাম ছিল এটা। এবং সেই প্রোগ্রামে প্রায় ৫০০ র মতো আমরা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইনভাইট করেছিলাম।
কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। 4টা-5টা সেশন ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল, সফট স্কিলস ছিল, কিভাবে নিজেকে প্রস্তুত করা দরকার কেরিয়ার মার্কেটের জন্য। এখন আপনারা হয়তো শুনবেন জব মার্কেট শুনেন না, আমরা এখন এটা জব মার্কেট বলি না, আমরা বলি কেরিয়ার মার্কেট। জব মার্কেট হচ্ছে ওট কোনো কিছু টেম্পোরারি করা যেটা আসলে সাস্টেনেবল না। টেকসই যদি কিছু করতে হয় তাহলে মাথায় এমন একটা জিনিস নিয়ে করতে হবে যেন আমি ওই জায়গায় পৌঁছতে পারি। আমি যদি ক্লিনিং এর কাজও করি কিন্তু আমার মাথায় থাকবে আমি ম্যানেজারিয়াল কোনো কাজ করতে চাই, তার মানে এখানেও ম্যানেজারিয়াল লিডারশিপের রোল আছে আপনি যদি এটা করতে চান। শুরুটা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা ভাই, আপনি যেটা বলছিলেন যে কর্পোরেটে যখন আপনি ট্রেনিং নেন কিছু গ্যাপ আপনি দেখতে পান, গ্যাপ দেখতে এবং ওনারাও বলে যে এটা তো আগে জানতাম না। হ্যাঁ, জানতাম না। তো একটা স্টুডেন্ট যখন সে হচ্ছে আর্লি ক্যারিয়ারে আছে, ইয়াং প্রফেশনাল হতে পারে অথবা মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আপনি কোন কোন জায়গাগুলো নিয়ে তাদেরকে কাজ করতে বলবেন যদি একটু আমাদের সাথে শেয়ার করেন? একেবারে যে ৩টা বিষয় নিয়ে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত সেইগুলো নিয়ে আমি বলব যে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে। জি। প্রথমে যে বিষয়টা হচ্ছে কমিউনিকেশন নিয়ে তাদেরকে কাজ করতে হবে। হুম। বিকজ আপনি বলেন তো কোন প্রোডাক্টটা বেশি মার্কেটে চলে? যেটা বেশি দেখা যায় চোখের সামনে থাকে। ভিজিবিলিটি, ইমেজ, ব্র্যান্ডিং এই জিনিসটা। জি। তো আমি আমার স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে যাদেরকে পড়াই তাদেরকে কিন্তু আমি বলি কথাটা, ব্র্যান্ড ইয়োরসেলফ। রাইট। ইউ আর দ্য ফিনিশড প্রোডাক্ট অফ দিস ইউনিভার্সিটি। পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলছেন। পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে। রাইট? তো আপনি যদি নিজেকে উপস্থাপন করতে গিয়ে আপনি যদি সঠিকভাবে নিজেকে না তুলে ধরতে পারেন, নিজের পোটেনশিয়ালিটি। হ্যাঁ। ধরুন আপনি কথা বলছি। তো আমি যখন কথা বলছি, আপনি আমার ভিতরে কিছু গুণ লক্ষ্য করছেন, আমি আপনার ভিতরে কিছু গুণ লক্ষ্য করছি। যার কারণে আমাদের কানেক্টিভিটি বন্ডিংটা হচ্ছে। নাহলে কিন্তু আমরা এখানে বসে কথা বলতে পারতাম না। আপনাকেও এখানে কেউ প্রতিনিধিত্ব করতে পাঠাতো না, আমিও এখানে আসতাম না। তো এই যে এই বিষয়গুলো তাকে প্রথমেই শিখতে হবে কমিউনিকেশন দিয়ে। একটা সিভি কি সুন্দর করে লিখতে হয়, ভিডিও সিভি কিভাবে তৈরি করতে হয়, পাবলিক স্পিকিং, আমি ইন্টারভিউ গিয়ে কিভাবে কথা বলবো, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। জি। রাইট? তো এই বিষয়গুলো সম্পর্কে তাকে প্রথমে শিখতে হবে। তারপরে টিম বিল্ডিং শিখতে হবে। টিম বিল্ডিং এই যে টিমে কাজ করা, হাতের ৫ আঙ্গুল দেখেন সমান না কিন্তু। দেখেন একটা আঙ্গুল কাজ করে না। ইটস এ পাওয়ার, ইটস এন এনার্জি, রাইট? খুব সিম্পল এক্সাম্পল। কিন্তু এটা যদি না বুঝে ৫ জনের ভিতরে একজনের অনগ্রসরতা থাকতে পারে কিছুতে, আবার তার কোন একটা জায়গায় স্পেশালিটি থাকতে পারে। এই যে মিক্স এন্ড ম্যাচ করা, দ্য উইকেস্ট এন্ড দ্য স্ট্রংগেস্ট লিঙ্ক, এটা টিম বিল্ডিং ছাড়া পারবে না। পজিটিভিটি দেখা তার ভেতরে টিম বিল্ডিং শেখাবে যে আমি এই যে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভ কি আছে এটাকে কিভাবে চ্যানেলাইজ করা যায়। কারণ সবার ভিতরে তো 100% পারফেকশন বলে কিছু নেই, সবার ভিতরে কিছু গ্যাপ আছে। টিম বিল্ডিংটা শিখতে হবে। ফান্ডামেন্টাল লিডারশিপ আমরা বলি যে উদ্যোগ নেওয়া। হ্যাঁ, উদ্যোগ নেওয়া। আপনি জানেন যে প্রতি বছর প্রায় 30, 40, 50 লাখের মতো গ্র্যাজুয়েট বেরিয়ে আসছে বিভিন্ন ইউনিভার্সিটি কোর্স। এখন আপনি প্রশ্ন করবেন যে এটা কি রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই? অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র দায়িত্ব পালন করছে, আমি এখানে কোনো গ্যাপ দেখি না। রাষ্ট্র আপনাকে চাকরি দিতে পারবে না। কোনো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্র এগুলো মাথায় নিয়ে ঘুরবে না। রাষ্ট্রের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা। আমি এখনো কল পাই, এখনো মানুষজন যাদের ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে উঠা বসা করি, আমাকে একটা ভালো লোক দেন। ওকে, ইন্টারেস্টিং। অথচ অনেকে বলে আমি চাকরি পাই না। আমি সেদিনও আমার এক পার্টনার অর্গানাইজেশন, যেটাকে আপনাকে ইনোভেট স্কিলস বলছি, সেখানে তাদের একটা অর্গানাইজেশনে আমি একটা ছেলেকে প্লেসমেন্ট করিয়েছি, এবং আপনি শুনলে সারপ্রাইজ হয়ে যাবেন যে তার একেবারে বেসিক একাডেমিক পড়াশোনা একেবারেই সাদামাটা। বাট আমি যখন তাকে প্রথমে ইন্টারভিউ নিই, আমার কাছে মনে হয়েছে হি ক্যান মেক দ্য ডিফারেন্স। হি ইজ নট ফ্রম IBA, হি ইজ নট ফ্রম এনি আদার রিপুটেড প্রাইভেট ইউনিভার্সিটিজ ও পাবলিক ইউনিভার্সিটিজ। একেবারে সিম্পল কলেজ থেকে পাস করে এসছে। এবং আমি যে তার কাজের কর্মকাণ্ডের যে গতিবিধি দেখলাম, এখন তো ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন IT আর নাই, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন যদি আপনি আমাকে বলেন যে আমি এক্সেলটা পারি না, পাওয়ার পয়েন্ট পারি না, অথবা জেমিনি চিনি না, অথবা চ্যাট জিপিটি বুঝি না, তাহলে বুঝতে হবে যে আপনি এখন আদিম যুগে বাস করেন। এই ইউনিভার্সিটির এই সার্টিফিকেট দিয়ে কিছু করতে পারবেন। মিডজার্নি, লিওনার্দো, হ্যাঁ, তাই না? এখন এটা যদি হয়, এই ছেলেটার এই পারফরমেন্স দেখে আমি তখন রেফার করলাম, এবং তাকে 2-3 বার ইন্টারভিউ নেওয়ার পরে হি হ্যাজ বিন সিলেক্টেড এন্ড হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক। এই যে ধরেন, আপনি অবাক হয়ে যাবেন তার সার্টিফিকেশন দেখে। অথচ অনেক ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টকে আমরা বিভিন্ন জায়গায় দেওয়ার পরে, তার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার পরে বলে যে না ভাই, হি অর শি ইজ নট আপ টু দ্যাট মার্ক, সামথিং ইজ মিসিং। এই মিসিং হচ্ছে কমিউনিকেশন, উদ্যোগ নেওয়া। তারপরে দেখবেন একটা জিনিস, এই যে
কত বেতন দিবেন? হ্যাঁ? সিঙ্গারা বিক্রি করলে ১ লাখ টাকা পায়, আমারে বেতন দিবেন ২০,০০০ টাকা। রাইট। যে প্যাশেন্সটা নাই। হ্যাঁ? পেশেন্সটা নাই এবং ওই যে ভিশন তো নাই, ক্যারিয়ার ভিশন নাই। হুম, হুম। ইমাজিন এই সিঙ্গারা বিক্রি করা কিন্তু সেই সিঙ্গারা বিক্রি করেই তার কিন্তু যে মানে আর্থিক যে ফ্লোটা সেটা হবে। কোন কাজই ছোট না। কিন্তু ক্যারিয়ারে কি হয়? ক্যারিয়ার আপনি এক্সিকিউটিভ হিসেবে ঢুকে আপনি সিইও, সিএফও হিসাবে আপনি বের হয়ে আসতে পারেন। রাইট? হুম, হুম। এখন কথা হচ্ছে একটা দেশের সেনাপ্রধান কয়জন হয়? একজন। তাহলে ওই একজন কিভাবে আসে? পিরামিড না? মাঝখানে পড়তে কর্নেল, ব্রিগেডিয়ার পড়তে লাস্টে গিয়ে একজন সাস্টেইন করে। হ্যাঁ, তাহলে জেনারেল ধরেন আমাদের এখানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল তারপরে জেনারেল। ৪ টা জেনারেল আছে। দেখেন এই ৪ জায়গায় যাওয়া কিন্তু চারটিখানি কথা না। সবাই যেতে পারছে না। এক্সাক্টলি ওই ক্যারিয়ারে যে ঢুকেছে, আমি এজন্য বলছি ক্যারিয়ার। জব কোনটা? আজকে এটা করলাম, ভাল লাগলো না, ওইখানে চলে গেলাম, পরশুদিন এখানে চলে গেলাম। হুম, হুম। অস্থির, রেস্টলেস অবস্থা। হ্যাঁ। তো এই রেস্টলেস অবস্থার কারণেই কিন্তু তার যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে না। এই কারণে আমি বলব, আমি যদি সামারি করি আপনার জি। প্রশ্নটা, আম আপনার এই কমিউনিকেশনটা নিয়ে তাকে কাজ করতে হবে। লিডারশিপ, এই যে উদ্যোগ নেওয়া, হুম, থেমে না থাকার যে উদ্যমী আচরণটা, যে আমি একজন ইউনিক, আমার ভিতরে যে দোষগুণ আছে, দোষটাকে আমি সক্ষমতায় রূপান্তরিত করব এবং আমি সামনে এগিয়ে যাব। হুম। আমি কোনো কিছুতে দমে যাব না। তারপরে হচ্ছে টিমে কাজ করা শেখা, অন্যকে সম্মান করা শেখা, জি। অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করা, প্রফেশনাল ম্যানার অ্যান্ড এটিকেট শেখা ওকে। এবং অ্যাবভ অল ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনকে যেন আমরা কিন্তু আসলে হঠাৎ করে ইমোশনালি হুইমিজিক্যাল হয়ে যাই। হুম। ভাল লাগে না, এটা করব না। কেউ কিছু বললে, গার্জিয়ানরা কিছু বললে আমরা বাচ্চারা রিঅ্যাক্ট করে। রাইট? তারপরে বাবা-মা দেখেন সবচেয়ে অসহায়, বাচ্চাদেরকে বুঝিয়ে হ্যাঁ। বলতে পারছে না। বাবা-মারা কেন বেস্ট? কারণ তারা তো অভিজ্ঞ। জি। বাচ্চাগুলোর আগে তো এই তারা জার্নির পৃথিবীতে মধ্যে দিয়ে এসছে। তারা এই এর জার্নির আগে মধ্যে তারা আসছেন। এসছে। জি। এক্সাক্টলি। সো আমার কাছে মনে হয় যে এই ৪ টা দেখেন খুব বেশি না কিন্তু হুম। বিষয়গুলা। ৪ টা ৫ টা বিষয়। এখন তো আপনি ellison.com এ যান, আপনি ফ্রি কোর্স করতে পারবেন। এখন ফ্রি কোর্সের সমস্যা হচ্ছে আমাদের দেশের ইয়াংরা প্রতিদিন ৳৫,০০০ ৳২,০০০ বার্গার খেয়ে ফেলবে। রাইট। ফ্রিটা করবে না। টাকা দিয়েও করে, আমি দেখেছি আমার এখানে টাকা দিয়ে এনরোল করেছে, আসে না। তুমি কেন আসছো না? ইয়াং অনেক স্টুডেন্টরা আবেগের বশে এনরোল করে। হ্যাঁ, হ্যাঁ। স্যার ভাল লাগে না। এই এটা যে ভাল লাগে না একটা ব্যামো এটা হয়েছে একটা তাদের। গ্লোবাল ফেনোমেনা কিন্তু গ্লোবাল যারা ফেনোমেনন। হচ্ছে অনলাইন কোর্সে এক্সাক্টলি। জয়েন করে হুম। তাদেরকে যেহেতু ওই পুশটা করা হয় না তারা এটা কমপ্লিট করে না। এক্সাক্টলি। তো আমার কাছে মনে হয় এই কয়েকটা ৪-৫ টা বিষয় যদি তারা পড়াশোনার পাশাপাশি সচেতন হ্যাঁ, থাকে। হ্যাঁ। আমি উদাহরণ দিব যে ভলান্টিয়ার কাজ, বিভিন্ন জায়গায় যে কাজ করা। জি। আমাদের এসএলএসডি তে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে, তারা কোনো না কোনো জায়গায় ভালো জায়গায় কাজ করছে, ভালো গ্রোথ হচ্ছে। আমি এরকম ভলান্টিয়ার কাজের অনুপ্রেরণা পেয়েছি। শাদাব বলে একটা ছেলে আছে। বোধহয় হংকং বেজ একটা অর্গানাইজেশনে সে কাজ করে, এখন সে সিইও। এবং তাকে আসলে কোথাও পাওয়া যায় না। শাদাব যদি শুনে, আমার সাথে ফেসবুকে আছে। তাকে কোথাও পাওয়া যায় না। সে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতো। হুম। তার নিজের ইন্টারভিউ বলা যে এভারেজ রেজাল্ট। তো তাকে জিজ্ঞেস করা হলো যে, "আপনি এই পর্যায়ে কেমনে গেলেন? হুম। এত বড় জায়গাতে?" মানে সে আজকে ডেনমার্ক, কালকে লন্ডন, পরশু নিউ ইয়র্ক। ইয়াংগেস্ট সিইও কিন্তু অনেকেই জানে না বাংলাদেশে। ওকে। আমি তার পারমিশন নিয়ে নিয়েছি শাদাবের কাছ থেকে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই কেমনে কি হইলো?" তো আমি তার পুরোটা প্রোফাইল পড়ার পরে দেখলাম সে স্কুল থেকে ভলান্টিয়ার কাজ করত। মানুষের সাথে মিশত। সোশ্যালাইজেশন ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট স্কিল। কারণ আপনি তো অবজার্ভ করতে পারেন একটা সিইও কিভাবে কথা বলে, হুম, হুম, হুম। একজন হেড অফ বিজনেস কিভাবে কথা বলে, হেড অফ সেলস কিভাবে কথা বলে। আপনি তাই হতে পারবেন যা আপনি মাথায় নিতে পারবেন। রাইট। এক্সাক্টলি। তো এই জিনিস অবজারভেশন যদি আপনার থাকে, তাহলে এই কয়েকটা জিনিস যদি তারা মাথায় নিতে পারে একাডেমিক পড়াশোনার হুম, হুম, হুম। পাশাপাশি, তাহলে আমি বলব যে তারা দিনের শেষে, আমি প্রায় বলি ইউনিভার্সিটিতে একটা কথা এখানেও বলতে চাই, তারা আসলে একটা পিস অফ শিট পাবে। SHEET আর নাহলে a piece of shit SHIT পাবে। ওকে। রাইট? সো আমি বলি যে choice is yours. Whether you want a piece of shit SHIT or SHEET। তাহলে ওই যে টাঙানো ছাড়া আমি করেছি, আমার চাকরি নাই। এটা। এই কারণে শুধু গভর্নমেন্টকে যদি আমরা ব্লেম দেই, তাহলে কিন্তু স্যাম্পল করলে দেখবেন যে এরা এক্সেপশনালি বের হয়ে আসছে কিভাবে। এই স্ব-উদ্যোগে এসছে। ওকে। ভাই আপনি যেটা বলছিলেন যে জব মার্কেট এবং ক্যারিয়ার মার্কেট এই টার্মটা একটু নতুন লাগলো। আপনি যদি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলে দেন তাহলে হয়তোবা অনেকেই সেভাবে প্ল্যানিংটা করতে পারবে। একেবারে সোজা কথা। আমরা যখন বলি জব শব্দটাই আমার কাছে কেমন জানি একটা নেগেটিভ মেসেজ দেয়। তো আমি বলব যে জব না বলে বলেন যে কেরিয়ার একটা ভিশনারি পাথ কিন্তু। অর্থাৎ আমি সুই হয়ে ঢুকবো,
ফাল হয়ে বেরোবো। কথার কথা বলছি। তার মানে হচ্ছে আমি এক্সিকিউটিভ হয়ে ঢুকবো, আমি ইন্টার্ন হয়ে ঢুকবো, কিন্তু আমার টার্গেট হচ্ছে দ্য লাস্ট ল্যাডার, সিইও, সিএফও, সিওও, এই ৩ টার যেকোনো সি নিবো আমি। তার আমার মানে কাছে তার এরকম লক্ষ্য উদাহরণ তার আছে। ভিশনটা থাকবে শুরুতেই। ভিশনটা থাকবে। ওকে। আমাদের ইন্ডাস্ট্রিতেই আছে। আমি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের একজনকে জানি, উনি নিউজিল্যান্ড ডেইরিতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছেন। পরে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে উনি অবসর জীবনযাপন করছেন। হুম, আমি জানি একজনকে আপনার নেসলেতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলেন। এখন সে ২-৩ টা কোম্পানির সিইও হওয়ার পরে এখন নিজেই আপনার কাজ করে বেড়াচ্ছেন, কনসাল্টিং কাজ করে বেড়াচ্ছেন। তার মানে দেখেন, ওই যে আমি বললাম সেনাপ্রধান সবাই হতে পারছে না, হুম, হুম। সিইও সবাই হতে পারছে না। তার মানে আপনি সিইও না হন, তাহলে সিওও হতে পারবেন, ফাংশনাল ডিপার্টমেন্টের হেড হতে পারবেন, অথবা আপনি কোন একটা ইউনিটের হেড তো হইতে পারবেন। আপনার ক্যারিয়ার লিডারশিপ তো সেটাই। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আ ক্যারিয়ারের ক্যারিয়ারকে এইজন্য চুজ করব যে ভিশনারি। এটা আমি পাথ বাই পাথ দেখব যে হোয়াটস হ্যাপেনিং আফটার 5 ইয়ার্স, রাইট। হোয়াটস হ্যাপেনিং আফটার 10 ইয়ার্স। অফ কোর্স 100% সবকিছু আল্লাহ পাকের ইশারায় চলে। আমি হুম, এটা হুম। খুব মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ পাক যাকে চান তাকেই কিন্তু উনি সম্মান দেন এবং স্থান দেন। কিন্তু তাই বলে উনি কিন্তু বলেন নাই যে তুমি কোনো পরিশ্রম করবে না। চেষ্টা না করতে নিষেধ রাইট। নাই। না, আল্লাহ পাক কোরআন শরীফেও বলেছেন কোন একটা আয়াতে যে আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। সুতরাং আপনাকে শ্রম দিতে হবে। আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন যে সবকিছু চলে আসবে আমার কাছে। আল্লাহ পাক সেটাও পছন্দ করছেন না। তার মানে হলো আপনার যে উদ্যোগ নেওয়ার বিষয়টা, আমি প্রায়ই বলি আমি গোল সেটিং নিয়ে কাজ করি, তো হুম, বছরে হুম। একবার ডিসেম্বরে আমি একটা গোল ওকে। সেটিং সেমিনার করাই। তো সেখানে অনেকে প্রশ্ন করে, গোল সেটিং করে কি কোনো লাভ আছে? কি লাভ? এটা অনেকে বলে, বিশেষ করে বছর শেষ হওয়ার সময় এক্সাক্টলি। নিউ ইয়ার নিউ রেজোলিউশন ইয়ার যখন তৈরি রেজোলিউশন করে। এক্সাক্টলি। তো আমি বলি যে ভাই আসলে লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি যা লিস্ট করেছেন, ইউ হ্যাভ টার্ন ইট ইনটু ইউর হ্যাবিটস। আপনি তো এটা অভ্যাসে পরিণত না করতে পারেন, তাইলে এটা কাগজে লেখার বাতাসে লিখা একই কথা। তো সুতরাং কেরিয়ার হচ্ছে সেটা, যে আপনি কোন একটা জায়গায় ছোট কাজ দিয়ে শুরু করবেন, ছোট পদ দিয়ে শুরু করবেন, কিন্তু আপনার ভিশন থাকবে ডাউন দ্য লাইন আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনি কোন একটা বড় জায়গায় পৌঁছতে চান। আর জব হচ্ছে আমি যেটা পাইলাম সেটা করলাম। হুম, রাইট? এটাতে আপনার কোনো ভিশন নাই। আমি একেবারে মানে আপনি যদি বলেন কনোটেশন, আপনি যদি বলেন বিশ্লেষণ, হুম, হুম। আমি এটাকে এইভাবে জব শব্দটাই আমার কাছে মনে হয় যে আমার কাছে কেন জানি একটা অ্যালার্জিক মনে হয়। জব মনে হচ্ছে কেমন জানি একটা আপনার অবহেলা করার একটা শব্দ। কিন্তু দেখেন ক্যারিয়ারটা কিন্তু মোর পজিটিভ। রাইট। I hope other people will মানে agree. জবের ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম হতে পারে যে আমাকে হয়তোবা একটু বেনিফিট বেশি দিয়েছে। হ্যাঁ, আমার ক্যারিয়ার ওরিয়েন্টেড জার্নি না, বাট তারপর আমি সুইচ করে ফেললাম। yes. এই টাইপের একটা বিষয়। And you are restless. রাইট। আজকে এটা, কালকে এটা। কিন্তু আপনার ক্যারিয়ার কিন্তু whatever you do, হুম, হুম। আপনি কিন্তু ফোকাস যে আমি ওই জায়গায় যেতে চাই। আমি ইন্টার্ন হিসাবে ঢুকেছি, আমি এমটি হিসাবে ঢুকেছি। কিন্তু আমি হয় সিইও হব, সিএফও হব, সিওও হব, নাহলে সিনিয়র ম্যানেজার কোন একটা পজিশন নিয়ে আমি কর্পোরেটে লিড দিতে চাই। এখন ভাই যারা হচ্ছে জবে ঢুকেন, কারো কিন্তু এই ড্রিমটা থাকে, ভিশনটা থাকে যে আমি সিইও হব অথবা সিও হব। এক্সাক্টলি থাকা উচিত। এখন স্টেপ গুলো কি? মানে উনারা আসলে যদি প্র্যাকটিক্যাল কিছু আমাদের টিপস দিতেন যে এই কাজগুলা তুমি চেকলিস্টে নিয়ে নাও, এগুলো তুমি ফলো করো। তাহলে একটা সময় পরে তুমি তোমার ভিশন টাচ করতে পারবা। অলরাইট। একটা সিম্পল ফর্মুলা আমি বলি। wherever you join, wherever you work, কাগজ কলম নিবেন, 1000 ডেজ। ওকে। 1000 ডেজ কত হয়? ৩ বছরের প্লাস মাইনাস এরকম, হয়তো একটু কম হইতে পারে। জি। আরেকটু সুন্দর করে বলে ৩ বছর। আপনি হুম, যেখানেই কাজ করবেন ৩ বছর নিরবিচ্ছিন্নভাবে নিষ্ঠা, পরিশ্রম, মনোসংযোগ, মনোযোগ, ভালোবাসা সবকিছু দিয়ে করবেন ৩ বছর। ৩ বছর করার পরে দেখবেন আপনার গ্রোথ হচ্ছে কিনা। আপনার রিপোর্টিং বস হুম। আপনাকে রেকগনাইজ করছে কিনা। ওকে। আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু হুম, আপনি রেসপন্স পাচ্ছেন না। হুম। ইট ইজ হাই টাইম ইউ টুক দ্য স্টেপস। হোয়াট স্টেপস? স্টেপস হচ্ছে যে এটা আপনার রাইট অর্গানাইজেশন না। আচ্ছা কি করবেন? ইমিডিয়েটলি জব ছাড়বেন না। আপনি আপনার রিপোর্টিং বসের সাথে কথা বলেন। অথবা সিইও বা সিও যে আছে সরাসরি কথা বলেন যে, "স্যার আমি এরকম মিশন নিয়ে আসছিলাম, প্যাশন নিয়ে আসছিলাম। আমি আপনার সাথে থাকতে চাই।" হুম। কারণ একটা অর্গানাইজেশনে থাকলে যেটা হয় একটা ফ্যামিলি বন্ডিং এর মতো। জি। দিস ইজ মাই ফ্যামিলি। অফ কোর্স ইউ ক্যান সুইচ এনি টাইম। বাট অনেকে যে ভুলটা করে চট করে চাকরি ছেড়ে দেয়। এই যে ইমোশনালি কিন্তু ডিরেলড হয়ে গেল। হুম। ইমোশনাল ইন্টেলিজেন্ট হলে কি করতো? ও যুক্তি আর আবেগটা এক জায়গায় করতো। করে বলতো যে আচ্ছা আমি যদি এখন হঠাৎ করে ছেড়ে দেই, সাধারণত দেখবেন 99.99% এইচআর যে কেউ চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি নাই, তারে চাকরি দিতে চায় না। হুম। অ্যান্ড দে হ্যাভ লট অফ ফ্রাস্ট্রেশনস। এই কারণে চাকরি সুইচ করার আগে আপনি আরেকটা ক্যারিয়ার এনশিওর করে তারপরে যেতে হবে। আচ্ছা যেটা বলছিলাম ১০০০ দিন বা ৩ বছর পরে আপনি আপনার
সুপিরিয়রের সঙ্গে কথা বলেন, নেগোশিয়েট করেন, বলেন যে দেখেন আমি আসলে আপনার এখানে কেরিয়ার গ্রোথ করতে চাই। তো বলবে কি করছো তুমি আমার জন্য? মেক আ লিস্ট অফ থিংস, ভিজিবল, ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল। দেখেন এই চেঞ্জেস গুলো আই কুড, মানে যখন উনি কাজ করবেন তখন ওটা চেকলিস্ট মেইনটেইন করা, অফ যে আমি তো কোর্স, বসবো 2 বছর পর অথবা 1 বছর পর। ওকে, আচ্ছা এখন ধরেন ওনারা বলে যে ওকে ঠিক আছে, এই কেপিআই আপনার কিছু করা যাচ্ছে না, নেক্সট কেপিআই, তাহলে ওয়েট করেন আরেকটা বছর, এমন কেপিআই গুলা নিয়ে নেয়া। 1 বছর ওয়েট করেন। 1 বছর পরে যদি দেখেন হ্যাঁ ইউ হ্যাভ বিন প্রমোটেড টু দ্য নেক্সট লেভেল, তাহলে বুঝবেন যে ইউ আর রাইট অন ট্র্যাক। ওকে, এবং এইখানেই কিন্তু আপনাকে পাশাপাশি যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনি যত মনোযোগ দিয়ে নিজের মনে করে যা খুশি করেন, যা খুশি আপনি করেন অর্গানাইজেশনের জন্য, কন্ট্রিবিউট করার জন্য করেন, বাট রিমেম্বার এট দি এন্ড অফ দ্য ডে আপনার কম্পিটেন্স ম্যাটার করে, আপনার ভালোবাসা কোম্পানি দেখতে চায় না। খুব ক্রুয়েল ওয়ার্ড কিন্তু আমি এই জন্য বলি যে লাভ ইউর কম্পিটেন্স, প্রবাবলি নট দি অর্গানাইজেশন। অনেক অর্গানাইজেশনের মানুষ এটা না বুঝলে হয়তো রিয়েক্ট করতে পারে, বলে এটা উনি কি শিক্ষা দিচ্ছেন। এই কারণে আপনি যদি আপনার কম্পিটেন্স ভালোবাসেন, অর্থাৎ আপনার নলেজ, আপনার স্কিলস, আপনার অ্যাটিটিউড, হ্যাবিট যদি ভালো থাকে, যে কোনো অর্গানাইজেশন আপনার পেছনে পেছনে দৌড়বে, বলে যে ভাই আপনি আমার এখানে জয়েন করেন, বিকজ ইউ আর দ্য রাইট পারসন। রাইট। সুতরাং আপনি যাই করেন না কেন আপনার নলেজ আপডেটেড রাখবেন, আপনার অ্যাটিটিউড পজিটিভ রাখবেন, আপনার স্কিল, যে পার্টিকুলার স্কিল আপনার বাড়ানো দরকার সেটা আপডেটেড রাখবেন, লার্নিং জোনে থাকতে হবে। সবচেয়ে বড় জিনিসটা হয়ে গেছে কি, আমাদের একটা তো ট্রেডিশনাল ওয়ে আছে, আমরা এক সময় বলতাম কি এমএ পাস করলে চাকরি পাওয়া যায়, তাই না? এখন এমবিএ একটা খুব সুন্দর টার্ম এসছে। আমার কাছে মনে হয় যে এই শুধু এমবিএ দিয়ে আমরা শুধু ক্লার্ক তৈরি করতে পারবো, এবং হায়ার স্টাডিতে অন্যান্য দেশে দেখবেন যে এটা একটা ডিল মিট করে রেখেছে, তারা ব্লক করে রেখেছে, ওইখানে হায়ার স্টাডি কিন্তু কস্টলিয়ার। ফার্স্ট অপশন হচ্ছে তুমি দেখো তুমি আসলে পারবা কিনা। আচ্ছা, এই কারণে আবার তারা অপশন বন্ধ করে নাই। ব্যাংক বলছে আমরা তোমার লোন দিব, বাট ইউ হ্যাভ টু পে ব্যাক when you get the corporate job। তার মানে হচ্ছে আপনি যদি লোনটা নিতে পারেন, গো ফর দ্যাট। আদারওয়াইজ যদি কন্ট্রিবিউট করতে চান সোসাইটিতে এবং দেশে, তাহলে লার্ন সামথিং দ্যাট ইজ ইমিডিয়েটলি প্রোডাক্টিভ। রাইট। ওটা কি? টেকনিক্যাল স্কিল। এখন দেখেন আইটির একটা ছেলে, আমার একদম বাস্তব একটা উদাহরণ দিই আপনার এই রেফারেন্সে। আমার সার্টিফাইড ইআই গ্র্যাজুয়েট কোর্স, যেটা নিয়ে আপনার সঙ্গে অফ ট্র্যাকে কথা বলছিলাম, ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে বেস করে আমি একটা কোর্স রান করি। সেখানের এক ব্যাচে একজন এন্টারপ্রেনার আসছে। আমি ঢাকা ইউনিভার্সিটির ওদের একটা ব্র্যাক ব্যাংকের কোলাবোরেশনে একটা কোর্স ছিল, উদ্যোক্তা 101। সেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স কোর্সের ক্লাসটা আমি নিতাম। তো একটা ব্যাচের একটা ছাত্র, উনি নিজেই কিন্তু এন্টারপ্রেনার, নিজেই একটা আইটি কোম্পানি চালায়। সে আমার কোর্সে জয়েন করলো, করার পরে একটা পর্যায়ে বের হয়ে আসলো, আমার সঙ্গে লাইভে আসছিল সে আপনার ইন্টারভিউ দিতে, কেন ইমোশনাল ইন্টেলিজেন্স করা দরকার। সে একটা অবাক হওয়ার মতো তথ্য দিল, বললো যে স্যার আমার কাছে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা কই আমি আসলে এখনো জানি না। ইন্টারেস্টিং কিন্তু, রাইট। we are so much obsessed with certificates। এই জন্য আমি বলছি পিস অফ শিট অ্যান্ড শিট। আপনি বলেন কি আই নিউ, কিন্তু আমি তো পাবলিকলি এটা বলতে পারি না। সে নিজের মুখে বলে ফেলছে যে স্যার আমার এই সার্টিফিকেট কোথায় আছে আমি জানি না। হি ইজ আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি, এন্ড তার এখানে বোধহয় 40-50 জন তার এমপ্লয়ি কাজ করে, এবং সব কিন্তু অফশোর আপনার ফ্রিল্যান্সিং কাজ করছে। ইন্টারেস্টিং, আ পারসন উইথ এইচএসসি নলেজ, বাট তার একটা পজিটিভ দিক হচ্ছে সে নতুন নতুন কিছু শেখে। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স সার্টিফাইড ইয়ে গ্র্যাজুয়েট কোর্স করেছে, ব্র্যান্ডে আমি দেখি একদিন দেখি সে ব্র্যান্ডিং এর একটা ক্লাস করছে। সো হি ইজ কন্টিনিউয়াসলি গ্র্যাবিং থিংস যা এই যুগের জন্য প্রয়োজন, সাস্টেনেবিলিটি এবং গ্রোথের জন্য। আচ্ছা ভাই, মানে আপনি যেটা বললেন যে লার্নিং অ্যাটিটিউডটা তৈরি করা, এখন একজন টিম মেম্বার অথবা একজন এমপ্লয়ি যখন একটা কোম্পানিতে চাকরি করেন, কাজ করেন, উনি কিন্তু একটা ওয়ার্ক প্রেশারে থাকেন। উনি ব্যালেন্স করবেন কিভাবে লার্নিং এর বিষয়টা, আর ওনার সোর্সগুলা কেমন হতে পারে, এবং উনি মোটিভেশন কিভাবে ধরে রাখবেন, এই বিষয়গুলো যদি একটু বলেন। দেখেন আসলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স বোঝার জন্য আমি 5টা এস ব্যবহার করি। প্রথম এস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আপনি যেটা বলছেন এটা হচ্ছে তার সেলফ অ্যাওয়ারনেস। তার প্রথমে কাগজ কলম নিয়ে বসতে হবে যে আচ্ছা আমার গ্রোথ হচ্ছে না কেন, ওয়াই কান্ট আই বিকাম দ্য ফাস্টার সিইও, সিও4, সিওও। ওই যে যারা 1000 দিন পার হয়ে গেছে বা 3 বছর পার হয়ে গেছে, তারা কিন্তু এটা চিন্তা করতে হবে। তাকে চিন্তা করতে হবে ওয়াই ইজন্ট ইট হ্যাপেনিং ইন মাই লাইফ। বাট ইউজুয়ালি বেশিরভাগ মানুষ চিন্তাই করে না। এক্স্যাক্টলি। মূল জায়গাটা হচ্ছে, ধরেন আমি যদি বলি আপনি কি ক্রিয়েটিভ না আপনি ইনোভেটিভ, জবাব দেন আমার।
যদি কনসিয়াস ডিসিশন ওনাকে বলতে হয় কিছু না, তাকে চিন্তা করতে হবে নিজের সম্পর্কে। এক্স্যাক্টলি। আমরা সবাই কিন্তু বাই ডিফল্ট বাই বাট ক্রিয়েটিভ, কিন্তু কেউ ইনোভেটিভ না। এই যে 3 পাউন্ডের ব্রেন আপনার আমার সবার মাথায় আছে, আমরা কিন্তু সবাই সৃজনশীল, কিন্তু আমরা কেউ উদ্ভাবনী শক্তির অধিকারী না। উদাহরণ যদি দেই, ধরেন আপনাদের যে প্রতিষ্ঠানের কর্ণধার আছেন সোহাগ ভাই, ওনার ব্যাচে এরকম অনেক ইঞ্জিনিয়ার বের হয়ে আসছেন, রাইট? রাইট। কিন্তু আমরা কাউকে চিনি না। সোহাগ ভাইকে দেখার জন্যে, ওনার সঙ্গে একটা কথা বলার জন্য, ছবি তোলার জন্য আমরা ইন্সপায়ার্ড ফিল করি। রিজনটা কি? উনি শুধু ক্রিয়েটিভ না, উনি ইনোভেটিভ। হি ক্রিয়েটেড সামথিং ডিফারেন্ট এন্ড ইউনিক। এই ইনোভেশনটা যদি আপনার ভেতরে না কাজ করে, এবং এটা আসবেও যে আপনি বললেন চিন্তার খোরাক থেকে। যারা প্রফেশনাল আমার কথা শুনছেন তাদেরকে আমি খুব বিনীত অনুরোধ করব, আপনার কাগজ কলম নিয়ে বসেন, দেখেন তো আপনি আসলে অ্যাওয়্যার কিনা আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, কোথায় আপনার উইকনেস আছে এটা বের করে ফেলেন। আপনার ইংরেজি প্রফিসিয়েন্সির সমস্যা আছে, প্রতিদিন আধা ঘন্টা সময় দেন, 3 দিন সময় দেন। কার কাছে যাবেন? টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আপনি ইউটিউবে যান, ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়। হোয়াট ইউ নিড ইউর কনসিস্টেন্সি। এবার সেলফ ম্যানেজ করেন, লিস্ট হয়ে গেল তো, এবার ম্যানেজ করেন যে আমি এই এত ঘন্টা করে সময় দিব। যদি প্রতিদিন আপনার আধা ঘন্টা সময় দিই, ধরেন সপ্তাহে 4 দিন দিতে চাই, আরো কমায় নিয়ে আসি 2 দিন, তাহলে 1 ঘন্টা। 1 ঘন্টা হলে সপ্তাহে, মাসে কয় দিন হয়? 4 ঘন্টা। 4 ঘন্টা কিন্তু উনি সময় দিচ্ছেন লার্নিং এর ক্ষেত্রে। 4 ঘন্টার সময়ে আপনি এবার মাল্টিপ্লাই করেন 12 দিয়ে, 48 আওয়ার্স। 48 আওয়ার্সে 2টা কোর্স হয়, রেগুলার 2টা কোর্স হয়। এখন ওনার ডেডিকেশনটা কোত্থেকে আসবে? এবার হচ্ছে আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস লাগবে, একটা টিম গ্রুপ লাগবে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড। একটা কথা আছে না যে আপনি আসলে আগামী 5 বছর পরে কে হবেন ডিপেন্ড করে আপনি কার সাথে উঠা বসা করেন আর আপনি কি বই পড়েন। রাইট। আমরা 5 জন মানুষের এভারেজ, যেটা একটা পপুলার কথা। এক্স্যাক্টলি। কারণ আপনি কার সাথে উঠা বসা করছেন, তার লাইফস্টাইল, তার আপনার সোশিও ইকোনমিক, এটা আপনাকে দেবেই দেবে, প্রভাব ফেলবে। সে কি বই পড়ে আপনি খুঁজে বের করবেন যে ভাই আপনি কি বই পড়েন, রাইট? এই যে এই গ্রুপটা তৈরি করা, সোশ্যাল অ্যাওয়ারনেসের কথা বলছি। এরপর আসেন সোশ্যাল স্কিলস। স্কিলগুলো কেমনে শিখবেন? আমি অলরেডি ellison.com এর কথা বলেছি, ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়াল পাওয়া যায়, একটু ঘাটাঘাটি করেন। যে সময়টা আপনি আসলে আনপ্রোডাক্টিভ থাকেন, যেমন ধরেন আমি আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কথা বলছিলাম যে সকালবেলা ক্লাস থেকে উঠতে পারে না। কারণ কি? তারা সারা রাত মার্ক জুকারবার্গের সঙ্গে কাজ করে। মার্ক জুকারবার্গ কিভাবে কাজ করে? আমি জিজ্ঞেস করি, তুমি কালকে সারা রাত মার্ক জুকারবার্গের সাথে কাজ করছো? মানে হচ্ছে ফেসবুকিং করছে, আনপ্রোডাক্টিভলি কিন্তু টাইম ওয়েস্ট করলো। ইনস্টেড অফ ডুইং দ্যাট, সে যদি ধরেন একটা প্ল্যান করতো যে আমি প্রতি রাত্রে 1 ঘন্টা আমি কিছু শিখবো 10টা থেকে 11টা ঘুমানোর আগে, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু হচ্ছে না, কারণ অফ ট্র্যাক হয়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, আনপ্রোডাক্টিভ জিনিসে সময় নষ্ট হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে সেলফ মোটিভেশন। ভাই পৃথিবীর কেউ আপনার মোটিভেট করবে না, নোবডি, আনলেস ইউ মোটিভেট ইয়োরসেলফ। এটা মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনাকে মোটিভেট করবে না, বাবা মা ছাড়া আপনাকে কেউ মোটিভেট করবে না। এটা করো সেটা করো, আপনাকেই করতে হবে। আমরা এই জায়গাটা ভুল করি, আমরা মনে করি কি আমার না জীবনে কোনো উৎসাহ ছিল না, প্রেরণা ছিল না। আরে ভাই, ভাত খাও কে? তোমার পেটে যখন ক্ষুধা লাগে। আপনার যখন ক্ষুধা লাগে, ভাতটা খাই কে? নিজেরই আপনি খান। রাইট। তো আপনার যখন ক্ষুধা, আপনার ক্ষুধার উপরে ডিপেন্ড করছে হাউ ইউ ডিজাইন ইউর লাইফ এন্ড লাইফস্টাইল। এটা আপনাকেই করতে হবে। এখন বলবেন সেলফ মোটিভেশন পাবো কোন জায়গা থেকে? আমি সেলফ মোটিভেশনের জায়গা একটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রেয়ার। ওকে, ঠিক আছে? প্রেয়ার হচ্ছে দ্য বেস্ট প্লেস। আপনি যে রিলিজনের, আমি ভেরি প্রাউড টু বি এ মুসলিম। আমি বলবো যে আমি 5 ওয়াক্ত নামাজে গডের কাছে যখন কান্নাকাটি করি, আমার টক্সিন রিলিজ হয়, আই ফিল এনার্জাইজ এন্ড আই গেট সো মেনি অপরচুনিটিস। আপনি যখন বলেন যে আসলে আপনি এখন স্যার কি করেন, আমি বলবো যে আসলে আমার কোনো ইনস্টিটিউশনাল কোনো মান্থলি কোনো ইনকাম নাই, আই কান্ট টেল ইউ, বাট আই ক্যান আর্ন সাচ অ্যামাউন্ট অফ মানি, আই লিড এ স্ট্যান্ডার্ড লাইফ, আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গা থেকে আসছে? দ্য পাওয়ার অফ প্রেয়ার। আমি কোনো কিছু চাইলে গডের কাছে চাই, আল্লাহর কাছে চাই, কিন্তু পাশাপাশি আমি চেষ্টা তদবিরে করে যাচ্ছি। আমি ইউজিং মাই ব্রেন টু গেট পিপল কানেক্টেড, কাদের সঙ্গে আমার কানেকশন হলে আই ক্যান ওপেন আপ দি অপরচুনিটিস। সো সেলফ মোটিভেশন ভাই আপনারই করতে, আপনারা কেউ মোটিভেট করবে না যে আপনি কালকে না সিইও হয়ে যাবেন, কাজ শুরু করে দেন না। ইউ হ্যাভ টু ডু ইট অল বাই ইয়োরসেলফ। আপনাকে প্ল্যান করতে হবে, যদি এমবিএ না থাকে একটা এমবিএ করেন, ক্রেডেনশিয়াল নেন। যদি মনে করেন কোনো পার্টিকুলার স্কিল জানেন না, স্কিলটা সবচেয়ে আগে আসলে বের করেন তো কোনটা আপনি খুব কমফোর্টেবলি করতে পারেন। আপনাদের এখানে এরকম
ভুরি ভুরি উদাহরণ আছে লেখকের যারা আসলে ওইটার স্পেশালিস্টই না, কিন্তু মানে তারপরে বই লিখে ফেলছে। বই লিখে ফেলছে, এখন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে শুধু বই বিক্রি করে এবং কোর্স রান করে, উইদাউট মেনশনিং নেম, হয়তো পিপল উইল আন্ডারস্ট্যান্ড। কারণ কি, আমি আপনাদের এখানে বসে আমার অ্যাসোসিয়েটকে বলছিলাম, ইটস দ্য প্যাশন। প্যাশন ব্রিংস ইউ দ্য রাইট প্রফেশন। আপনি যেটা করছেন এটা যদি বলে পাগলামি আর কত করবেন, আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত না দেখেন যে আপনার এটাকে আপনার লাইভলিহুডের সঙ্গে কানেক্ট করছে, পাগলামি করে যান। ভাই এখানে একটা বিষয় যে স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের প্যাশনের পেছনে ছুটতে হবে, এরকম তো আমাদের করতে হবে, আমরা এরকম অনেক কথা শুনি। Correct. এখন ইনফরমেশন তো আমাদের কাছে অনেক অ্যাভেলেবল, আমরা চাইলে একটা বিষয় হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারি True. ইউটিউব থেকে অথবা True. বিভিন্ন কোর্স করে। হুম। এখন একজন মানুষ কিভাবে বুঝতে পারবেন যে আসলে আমার এই পার্টিকুলার স্কিলটাই ডেভেলপ করা উচিত, এইটা করলে আমার বেনিফিট হবে, এইটাই রাইট পাথ অথবা রাইট ওয়ে, কিভাবে উনি বুঝতে পারবেন? নাম্বার 1 হচ্ছে প্রথমে নিজে একটা জাজ করার চেষ্টা করতে হবে, সেলফ অ্যাওয়ারনেস যেটা বলি, যে আচ্ছা আমি যখন কথা বলি মানুষ কি আমার কথা শুনে সুন্দর করে, আমি বললে কি এটা প্রভাবিত হয় নাকি কনফ্লিক্ট হয়, ঝগড়াঝাটি হয়, রাইট, নাকি আবার তার সঙ্গে এটা এই কনফ্লিক্টটা ম্যানেজ করা লাগে, তাহলে বোঝা যাচ্ছে তার কমিউনিকেশনের সমস্যা। এটা একটা। আরেকটা হতে পারে আপনার কো-ওয়ার্কার্স, কলিগস যারা আছে তাদের ভিতরে তো একটু ১৯-২০ থাকে, কারোর সঙ্গে একটু ভালো সম্পর্ক, এটা হয় না, এটা কিন্তু একটা আলাদা একটা বন্ডিং তৈরি হয়। রাইট। আস্ক দোজ পিপল ফ্র্যাঙ্কলি যে আচ্ছা আমার বলেন তো আমি কিভাবে, দুইটা হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ, আমার কি কি নেগেটিভ জিনিস আছে, দেখবেন আপনার নেগেটিভিটি বলতে আমার এত ভালো লাগে আর আমার নেগেটিভিটি আপনার বলতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? আচ্ছা, এতে আপনি ডিমোটিভেটেড হন, আমি ডিমোটিভেটেড হই, এটা ঘুরে ফেলি। আচ্ছা আমার কি কি জায়গা আমার ইমপ্রুভ করলে ভালো হয়, কলিগরা, ওয়ার্ডটা একটু চেঞ্জ করে ইয়েস, দেয়া। আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে আমার আরেকটু কাজ ভালো হবে। তো এটা পার্সেন্টেজ আমার কাছে আছে রিপোর্ট যে আপনার মোটামুটি 70% কলিগ কোয়ার্কার আপনার মিসলিড করতে পারে বিকজ আপনি তার কম্পিটিটর, এটা কিন্তু সত্য কথা। ওকে। আবার 30% আছে যারা আপনাকে জেনুইনলি বলবে, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার অ্যাবভ দ্য লাইন, আপনার সিনিয়র, রাইট। এই সিনিয়র যখন বলবে আপনার কষ্ট লাগবে না, কারণ দিনের শেষে বস তো, বস ইজ অলওয়েজ রাইট, রাইট। কিন্তু বস কোন জায়গায় আপনার ত্রুটি খুঁজে পাচ্ছে, অফকোর্স আপনার ম্যানেজার লিডারশিপ এক একটা এক এক রকম ডিফার করে, কিন্তু তাকেও জিজ্ঞেস করে যে মানে হোয়াট এম আই মিসিং, আমার কি কি কম্পিটেন্স গ্রো করার দরকার আছে, আমার কি অ্যাটিটিউডের সমস্যা, আমার কি নলেজ ঠিক করতে হবে, আমার কোন স্কিলটা হলে ভালো হয়, আমার হ্যাবিট কোনটা ব্যাড হ্যাবিট সেটা আমাকে একটু আইডেন্টিফাই করে দেন। এবং আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্স, ওকে। আমরা এটা মিসিং পার্ট, কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারসদের একেবারেই জিজ্ঞেস করি না, বাট উনারাই আমাদেরকে বেশি অবজার্ভ করে, সবচেয়ে বেশি এবং খুব ভালনারেবল টাইমে অবজার্ভ করে। আমরা যখন খুব রেগে যান অথবা খুব আতিশায্য হয়, আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলি যে লজিক আর আবেগের ব্যালেন্স, ওই সময় আপনি পারেন কিনা। যেমন আমার এক পার্টিসিপেন্ট খুব ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিল যে আমার ছেলে মেয়েকে যখন ফিডব্যাক দিতে বললাম তারা অনেক ভয়ে ভয়ে বললো যে তুমি রাগ করবে না তো বাবা, বলে না বলো, বলে যে এই এই জায়গায়, তখন স্যার আমি আবিষ্কার করলাম যে একটা বিশাল গ্যাপ ছিল আমার কমিউনিকেশনের, যে আমার যে এই ডিফেক্টস গুলো আছে এটা অ্যাওয়ারনেসটা আমার দরকার ছিল জিজ্ঞেস করা। সো কো-ওয়ার্কার আপনার যারা সমতার ভিতরে আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি অ্যাবভ দ্য লাইন জিজ্ঞেস করেন, ডাউন দ্য লাইনও জিজ্ঞেস করতে পারেন, জুনিয়রদেরও জিজ্ঞেস করতে পারেন। জুনিয়রদের জিজ্ঞেস করতে হবে একটু কৌশলে, যেমন আপনি যদি বলেন যে আমার কি কি ভুল আছে, ও ভয়ে বলবে না, কারণ আপনার কাছে তো তার কিছু রিপোর্টিং কাজ থাকে। আপনি বলেন যে হাউ ক্যান ইউ মেক ইট বেটার, কিভাবে বেটার করা যায়, ভালো করা যায়, এটা বলেন। আর বসরে আপনি একদম ওপেনলি বলেন যে স্যার আমার কি কি সমস্যা আছে, ম্যাডাম আমার কি কি সমস্যা আছে, আমার ইমপ্রুভ করা দরকার। সে কিন্তু আপনাকে আসলে সঠিকভাবে বলে দিতে পারবে যে তোমার এই এই জিনিসগুলো ইমপ্রুভ করা, মানে ফিডব্যাক গুলা নেয়া Feedback এবং ওই মাইন্ডসেটটা তৈরি করা। তাহলে একটা জোন হচ্ছে নিজে থেকে করা, আর এই 4-5টা জোন হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস। আমি এরকম দেখেছি, আমার এক পার্টিসিপেন্ট বলছে আমাদের এক বস ছিল, হি ওয়াজ জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লেটার অন হি বিকেম আপনার ডাইরেক্টর মার্কেটিং। আমি দ্যাটস গুড। বলে স্যার আপনার এই টুলটা উনি ব্যবহার করতো, উনি প্রত্যেকটা ইভেন্টের পরে একটা রিপোর্টিং এর পরে টাইমে সবাই নিয়ে বসতো, সোশ্যালাইজ করতো, চা কফি খাওয়াই বলতো আচ্ছা তোমরা বলো তো সত্য করে আমরা কি কি ভুল করলাম। আমরা তখন বুঝতাম না যে ওনার ইমপ্রুভমেন্ট উনি নিচ্ছেন, এখন বুঝলাম যে উনি কৌশলে জুনিয়রদের কাছ থেকে ইমপ্রুভমেন্টটা নিত, ইমপ্রুভমেন্ট। সো এইটা খুব বেসিক জিনিস, আমার মনে হয় যে প্রফেশনাল যারা তারা এটা ব্যবহার করতে পারে। ওকে ভাই, আপনি হচ্ছে একটা বিষয় বলছিলেন যে
একটা রিসার্চ হয়েছিল যে যারা লাইফে সাকসেসফুল হয় তাদের বিষয়ে জি, জি। আমরা আলাপ আলোচনা করছিলাম, ওইটা একটু শেয়ার করতে হবে। এইটা আমি আমার লিঙ্কডইনে এবং ইয়েতে ফেসবুকের টাইমলাইনে দিয়েছি। এটা জার্মান ভিত্তিক ২ টা রিপোর্ট হয়েছে। একটা ২০১৮ তে, এক ২০২২। এটা আসলে কোটিপতিদের নিয়ে, মানে ধনীদের নিয়ে আরকি। হুম, হুম। তো ধনীদের নিয়ে তারা একটা রিসার্চ করেছে যে ধনীরা অন্যদের চেয়ে আলাদা কেন? আপনি যদি দেখেন, একটা স্যাম্পল করেন, সারা পৃথিবী মাত্র 1-5% এর কাছে কিন্তু আপনার ওয়েলথ, মানে সম্পদ। বাকি 95 or 99% কিন্তু আমরা যুদ্ধ করেই যাচ্ছি এটাকে অ্যাকোয়ার করার জন্য। রাইট। রাইট? এখন এই অ্যাকোয়ার করার মানদণ্ড কি? একজন ইউনিভার্সিটির ডক্টরের যে, তার তো আইকিউ সবচেয়ে হাইয়েস্ট, জি। সেও কিন্তু কোটিপতি না। আবার ধরেন একজন ডে লেবার যে, সেও কিন্তু কোটিপতি না। সে কিন্তু কায়িক পরিশ্রম দিচ্ছে সর্বোচ্চ। আর ইউনিভার্সিটির যে ডক্টরেট প্রফেসর, সেও কিন্তু তার সর্বোচ্চ মেধা ব্যবহার করেছে। কিন্তু কোটিপতিটা হতে পারছে না। তাহলে কি বৈশিষ্ট্য আচ্ছা, আসলে দরকার? এটা আমি জানি না আপনি এটা কেন ডিসক্লোজ করলেন। মনে হয় যে দর্শকরা হয়তো কোটিপতি হওয়ার আশ্বাসে এটা ব্যবহার করতে পারবে। তারা ৪ টা স্পেশাল কোয়ালিটি পেয়েছে এই ধনীদের ভিতরে, এবং আমি অনেক ভেবেছি, অনেক কানেক্ট করেছি, অনেক ঘাটাঘাটি করেছি। দেখেছি আসলেই ৪ টা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে অধিকাংশ ধনীরা, যারা আসলে সততার সাথে নিষ্ঠা, পরিশ্রম দিয়ে অ্যা তারা ধনী হয়েছে। কারণ ধনীর আবার ২ টা পার্ট আছে। একটা হচ্ছে আপনার ইল ওয়েলথ, আর একটা হচ্ছে ওয়েলথ। মানে হচ্ছে একটা হলো সত্যিকারের সম্পদ দিয়ে তারা পরিশ্রম করে করেছে। আরেকটা হচ্ছে ২য় পদ বা ২ নম্বরি করে যেটা করেছে হুম, হুম। সেটা। তারা বলেছে ১ম পদ যেটা, সেটা পরিশ্রমের মাধ্যমে যেটা করেছে। এই ধনীরা মানুষের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়। আপনি এখন বললেন যে নেম ফেম এর জন্য করতে চায়। এটাও তো খারাপ না। আপনি একটা স্কুল মাদ্রাসা দিতে চান, একটা দাতব্য প্রতিষ্ঠান দিতে চান। এটা খারাপ কি? কারণ আপনি সমাজের অনেকগুলো মানুষের বেনিফিট উপকার তো তো পাচ্ছে করছেন। ওনারা। জি। এখন ধরেন আপনার নামের যদি একটা কলেজ হয়, একটা স্কুল হয়, এতে তো আল্টিমেট যে প্রান্তিক যারা উপকারভোগী, তারা হুম, তো হুম। উপকার পাচ্ছে। রাইট। এইটা কিন্তু গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ ধনীরা যারা সততার সাথে ধন অর্জন করেছেন, তাদের ভিতরে একটা যে what can I do for the mankind? What can I do হুম, for হুম। the society? হুম, হুম। এইটা একটা মাইন্ডসেট কাজ করে। এটা দেখেন, এটার একটা জিনিসও আছে। এটা করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। এটা করতে গেলে কি লাগবে? আপনার এনার্জি লাগবে। হুম, হুম, হুম। এটা কিন্তু আপনাকে তাড়িত করছে। রাইট। প্রমাণিত হয়েছে এটা। দ্বিতীয়টা হচ্ছে যে এরা আসলে সবকিছুতে তাদের যে বিষয়ে অ্যাসার্টিভ থাকতে চায়। আমি এটা করতে চাই। ১ম এ মনে হতে পারে মানুষ হাসাহাসি করে। যেমন এলন মাস্ক যখন আপনার স্পেস যাওয়া নিয়ে, আপনিও বোধহয় হাসছেন, আমিও হাসছি বলে ব্যাপারটা পাগল হয়ে গেছে। এখন কিন্তু অনেকেই তার সাথে রেজিস্ট্রেশন করছে যাওয়ার জি। জন্য। ইলেকট্রিক গাড়ি নিয়ে যখন আসলো, সবাই বলছে তার মাথায় সমস্যা। এখন কিন্তু সবাই তার সঙ্গে মিশে গেছে। বলছে যে না, হি ইস ডুইং দ্য রাইট থিং। তো ১ম এ যখন আপনি করবেন, তখন আপনি পাগল হিসাবে পরিগণিত হতে পারেন, কেউ আপনাকে না করতে পারে। ওই সময় যে ওই লোকগুলো রেজিস্ট করেছে যে না, আই এম ডুইং দ্য রাইট থিং। অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং অন ট্র্যাক, আই এম ডুইং দ্য রাইট থিং। এই ২য় বৈশিষ্ট্যটা হচ্ছে যে তারা তাদের ব্যাপারে নেগোশিয়েট করেছে, উইন করেছে, নিজেরটা নিজের অবস্থানে অনড় থেকেছে, সরে আসেনি। নীতি লেগে থেকেছে। লেগে থাকে। ৩য়টা হচ্ছে ওনারা কোনো কিছু, কোনো কাজকে অবহেলা করেননি। যেকোনো কাজ করেছে। আপনি যদি ৩-৪ জনের স্যাম্পল নেন, দেখবেন যে আমরা ওয়ারেন বাফেটের কথা বলি, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সেলসম্যান। স্টার্টেড হিজ ক্যারিয়ার উইথ সেলসম্যানশিপ। এখন দেখেন সেলসে আপনি লোক পাবেন না। আপনি এখনই বলেন যে আমার কালকে ১০ জন সেলসম্যান লাগবে। কেউ আসবে না। সবাই ডেস্ক জব করতে চায়। সবাই সবাই ডেস্ক জব, মানে এসিতে থাকতে চায় এবং একটু হ্যাঁ, আপনার ওয়াশরুমে যেতে চায়, টাইসুট ঠিক করতে চায়। কেউ ফিল্ডে যেতে চায় না। বলে এইটা ভাই অনেক কষ্টের কাজ। কিন্তু এই সেলসম্যানশিপ যে তাকে পথে, পথে এত কিছু শেখায়, এত মানুষের সঙ্গে তাকে মিশতে শিখায় এবং সে এতগুলো মানুষকে সে চেনে, তার জন্য আসলে ধন অর্জন করা কোনো আসলে বিষয়ই না কিন্তু। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ধনীরা যে জিনিসটা সবচেয়ে বেশি মানে অনুভব করে, তারা আসলে একটা আপনার ইয়েতে থাকতে চায়, একটা গ্রুপিং এ থাকতে চায়, একটা দলগত, ওই যে লাইক মাইন্ডেড পিপল যারা, রাইট। তাদের সঙ্গে তারা কিন্তু কোলাবোরেশন থাকতে। আপনি দেখেছেন হয়তো বিল গেটস এর সঙ্গে ওয়ারেন বাফেট ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকদিনের রাইট? বন্ধুত্ব। এবং রাইট। তারা কিন্তু এরকম একটা চেইন বের করে দিচ্ছে। একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করছে। এখন দেখেন, নেগেটিভিটি সবারই আছে। হাতের ৫ আঙ্গুল সমান না। আমরা যদি ধরেন আমাদের দেশে বিলিয়ন ডলার ৮ টা কোম্পানি আছে। ৮ টা কোম্পানির মালিকগুলো দেখেন, সবার কিন্তু একই রকম পদ্ধতি না। প্রাণ আরএফএন গ্রুপে যিনি আছেন, তার সাথে তো সিটি গ্রুপের মিলবে না। হুম, হুম। আবার সিটি গ্রুপের সাথে এসালম গ্রুপের মিলবে না। এরকম নানা রকমের ভিন্নতা কিন্তু প্রত্যেকটা কোম্পানির আছে। কালচার আলাদা, আলাদা। কালচার আলাদা, তারপরে আপনার এথিক্স, ভ্যালুজ আলাদা। রাইট। এটা থাকতে পারে।
কিন্তু তার মানে এই না আপনি সবকিছু জেনারেলাইজ করে ফেলবেন যে ধনী মানেই খারাপ, অর্থই অনর্থের মূল। এটা বললে অর্থ তার আপনার কাছে আসবে না, জি রাইট? তো সুতরাং আপনি যদি সমৃদ্ধি চান, সমৃদ্ধির জন্য অর্থের প্রয়োজন আছে। আপনি বরঞ্চ আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে এমন ধনী বানান যেন আমি আরো 10টা মানুষকে সাহায্য করতে পারি। ওয়াই নট? রাইট আপনার মাধ্যমে কিন্তু আপনি সদগায়ে জারিয়া করে যাচ্ছেন, আর তার 10টা মানুষকে আপনি হেল্প করার শক্তি আল্লাহর কাছে চাচ্ছেন। প্রে করেন, হোয়াট এভার দ্য রিলিজন ইউ বিলং টু, আপনি যে রিলিজনই হন, যদি এটা প্রে করেন দেখবেন যে গড উইল বি উইথ ইউ। সর্বোপরি যে পয়েন্টটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এবং অ্যারাউন্ড দ্য গ্লোব এখন সবচেয়ে ট্রেন্ডিং, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ তারা কিন্তু যুক্তি আর আবেগ এই দুটোকে ব্যালেন্স করে, প্রথমে তো আবেগ আসলো এটা করে ফেলবো, তাই না? এটা বলেই কিন্তু ওনারা ক্ষান্ত হন, ওনারা লজিক্যালি সিকোয়েন্স করে দেখেছেন যে এটা বাস্তবসম্মত কিনা। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে কিন্তু এটাই বুঝি, যুক্তি আর আবেগের সমন্বয়, রাইট রাইট? যুক্তি নিয়ে বাড়াবাড়ি করবেন, আপনি আবার ইমোশনালি ফুল হয়ে যাবেন। আবেগ নিয়ে বাড়াবাড়ি করবেন, আপনি আবার ইমোশনালি ফুল হয়ে যাবেন। এই কারণে ওনারা যুক্তি আর আবেগের সমন্বয়ে যে কোনো একটা কাজ প্যাটার্ন তৈরি করে, যার ফলে ওনাদের সফলতাটা বেশি, কারণ আবেগেরও বাড়াবাড়ি নাই, যুক্তিরও বাড়াবাড়ি নেই। রাইট সুতরাং এটা দেখেন, এই 4টা জিনিস কিন্তু আসলে প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ, সবার ক্যারিয়ার জন্য গ্রোথের জন্য, সবার রাইট? জন্য সবার জন্য। তো আশা করব আপনারা এই 4টা পয়েন্ট মাথায় রাখবেন। এটা যে কোটিপতিই বানাবে না তা না, আপনাকে সমৃদ্ধশীল করবে। সমৃদ্ধির কথাটা বলে দেই, 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করবে। আপনি এমন অর্থ উপার্জন করবেন না, এমন ক্যারিয়ারের জন্য যাবেন না যে শেষ পর্যন্ত বাকি যে সময়টা আপনার একটু রিল্যাক্স করে সময় কাটানো দরকার, আপনি তখন হসপিটালে কাটাচ্ছেন। রাইট সুতরাং 7-8 ঘন্টার ঘুম, নিশ্চিত ঘুম ঘুমাবেন, ব্যালেন্স ফুড খাবেন, পাশাপাশি অন্তত প্রতিদিন হাফ এন আওয়ার এক্সারসাইজ করতে হবে। রাইট হাফ এন আওয়ার প্রতিদিন এক্সারসাইজ, একদিন ফাঁকি দিতে পারেন, 2 দিন ফাঁকি দিতে পারেন, কিন্তু 5টা দিন যেন আপনি ফিজিক্যাল ফিটনেস থাকে। তারপর হচ্ছে অ্যাবান্ডেন্স, আমরা বলি সমৃদ্ধির এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবান্ডেন্স হচ্ছে বই পড়তে হবে, বই পড়তে হবে, যে বইটা আপনার পড়তে ভালো লাগে। পড়াটা আসলে কি করে আপনার হতাশা থেকে সরিয়ে নিয়ে আসে, পড়াটা আপনাকে কি করে আপনাকে নতুনভাবে কোনো কিছু ভাবতে শেখায়। এবং প্রেয়ার করবেন যথেষ্ট। যখনই দেখবেন হতাশা লাগছে, হতাশ বোধ করছেন, আপনি সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন, দেখবেন যে আপনার টক্সিনও বের হয়ে গেছে, আপনি একটা নতুন এনার্জি পাচ্ছেন, জি জি এবং এই এনার্জিটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। অনেকে ভাইয়া বই পড়তে পারে না, বলে যে জি। আমি আসলে বই পড়তে পারি না। এখানে একটা টেকনিক আছে হ্যাঁ, যে আপনি এখন লাইফে যে জায়গায় আছেন, যে জায়গায় স্ট্রাগল করছেন, ওই রিলেটেড একটা বই খুঁজে বের করুন। এক্সাক্টলি, সো সুইট। এবং আমি আরো বলি, সময় পাই না। আমার সার্টিফাইড ইয়ে গ্র্যাজুয়েট কোর্সের যারা পার্টিসিপেন্ট, তাদের আমি টেকনিক দেব এবং তারা এটা অ্যাপ্লাইও করে। আমি বলি যে প্রতিদিন 5টা পাতা পড়বেন, 5 পেজেস, 5টা পাতা। প্রতিদিন 5 পাতা পড়লে হবে না, 5 পাতা পড়েন। তো 5 পাতা পড়লে আপনি দেখেন তো 30 দিনে কত হয়? 150 পাতা। 150 পাতা। ইটস অল অ্যাবাউট এ বুক লাইক দিস। আমার রাইট ইমোশনাল ইন্টেলিজেন্স এর 150 পাতার মতো বই আপনার। এরকম ছোট, ছোট বই পড়েন। প্রথমেই আপনার মহাকাব্য পড়ার দরকার নাই। ছোট, ছোট অনেক বই আছে, সুন্দর, সুন্দর বই আছে। এগুলো দিয়ে পড়া শুরু করেন। আপনার যদি হার্ড কপি পড়তে অসুবিধা হয়, সফট কপি আছে, ই-বুক আছে। ই-বুক পড়তে পারেন। এখন তো ই-বুকের জামানা। জি জি আপনি সেটাও পড়তে পারেন। হোয়াটএভার ইউ ডু, আপনাকে বই পড়তে হবে। ভাইয়া, বইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আপনার সামনে কয়েকটা বই লেখা আছে, আপনি একটু বইগুলো যদি দর্শকদের দেখান। আচ্ছা, আমার কাছে আমার লেখা ২ টো বই আমার হাতে আছে। আরেকটা বই আছে, দি আর্ট, সায়েন্স অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস। এটা আউট অফ প্রিন্ট। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা প্রিন্টে যাব। একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমি ২০২০ এ লিখেছিলাম। এটার উপর একটা কোর্সও রান করছি, সার্টিফাইড ইএ গ্র্যাজুয়েট কোর্স। এবং এটা আপনার ইমোশনকে লজিক এবং ইমোশনকে ব্যালেন্স করা শিখাবে। পাশাপাশি গত বছর বইমেলায় একটা বই লিখেছিলাম, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপ। হুম হুম, এই বইটা লিডারশিপটা কিভাবে আস্তে আস্তে গ্রো করা যায়, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কাজ আছে। এটা আসলে আমি বলবো অ্যাকশন ওরিয়েন্টেড, দুটো বই অ্যাকশন ওরিয়েন্টেড, কারণ আপনাকে কিছু করতে হবে পড়ে। রাইট এখানে গাইডলাইন দেয়া আছে কি করবেন প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর। খুব ছোট বই, বই মূল্য খুব একটা বেশি না। দুটো বই আপনাদের রকমারি.com এ পাওয়া যাচ্ছে। রকমারিতে নানা রকমের ডিসকাউন্ট। আমি এই কারণে রকমারির কাছে কৃতজ্ঞ যে পাঠক তৈরির ক্ষেত্রে হুম এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা যখন টাকাটা দেখি, ওই যে বললাম না যে বার্গার খেয়ে ফেলছি ৫,০০০ টাকায়, কিন্তু ৫০০ টাকার একটা বই কিনতে, ৩০০ টাকার বই কিনতে যেন আমরা ব্যাক আউট করছি যে না, এটা কিনে কি হবে। কিন্তু আমি বলবো যে বইটা নেন, যে কোনো বই আপনার পড়তে ইচ্ছা, যেটা রোকন ভাই বললেন যে আপনার যে দুর্বলতা সে বইটাই পড়ে। হুম, যেটাকে ভয় পাবেন এটাকে জয় করার জন্য ওই বইটাই পড়তে হবে। তাহলে নলেজটা দেখবেন নিতে হবে। নলেজটাই কিন্তু আপনাকে এনরিচ করবে। এবং প্রতিদিন ১০ পাতা ২০ পাতা পড়ার দরকার নাই। লেটস স্টার্ট উইথ 5 পেজেস ফার্স্ট। স্লোলি যান, আস্তে, 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 আস্তে। এখন অনেকে বলে স্যার এটা করলেই কি হয়ে যাবে? দেখেন, আপনি যে ওজন কমা নিয়ে বাড়ানি। আপনি খাওয়ার সাথে, সাথে ওজন বেড়ে যায় না? আর আপনার ডায়েট করার
এক সপ্তাহের মধ্যে ওজন কমে না, এটা সময় লাগে। সময় লাগে। এভরিথিং হ্যাজ ইটস ওন টাইমিং টু গেট ম্যাচিউরড। সো এই টাইমিংটুকু আপনাকে দিতে হবে। একবার যদি ভালোবাসা গড়ে ওঠে পড়ার ক্ষেত্রে, একটু আপনার বিল গেটসের কথা বলে দিই, কারণ অনেকে বলে যে এই বড়লোক মানুষকে বই পড়ে কিনা। আমি পার্টিসিপেন্টদের জিজ্ঞেস করি যে আপনারা কয়টা বই পড়েন, বলে কেউ সময় পাই না, কেউ সময় পাই না। আমি বললাম যে বিল গেটসকে চেনেন, বলে কে না চেনে, বিশ্বের অন্যতম একজন বড়লোক মানুষ। আপনি জানেন উনি যে বই পড়ে, বলে স্যার এটা অসম্ভব। আমি বললাম যে ওনার নিজের স্টেটমেন্ট দেওয়া আছে, আমি তখন রেফারেন্স দিয়ে দেখাই স্লাইডে। উনি বছরে 50টা বই পড়েন। তার মানে কি প্রতি মাসে 4টা, কোনো মাসে 5টারও হয়, 4 12 48। ব্যাগ নিয়ে ঘুরেন, বইগুলো দ্যাটস ইন্টারেস্টিং। ওনারে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি বই পড়ার সময় পাও কেমনে? উনি বলে যে বিফোর আই রিড দ্য বুকস আই চুজ হোয়াট বুকস আই নিড। যেটা আপনি বললেন যে আমার কি প্রয়োজন। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আমি তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর বই নিব। আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স না বুঝি, আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিব। আমি যদি ম্যানেজারাল লিডারশিপ না বুঝি, আমি ম্যানেজারাল লিডারশিপ বই নিব। দ্যাটস হাউ হি সিলেক্টস দ্য নাম্বার অফ বুকস। তারপরে সবসময় ওই একটা বই, যে বইটা সে শুরু করলো তার সাথে সাথে থাকে। জি, wherever you go, flying, driving, on the move, মিটিং এর জন্য অপেক্ষা করছে, বইটা পড়তে থাকে 4-5টা বই দিয়ে, এবং সে মার্ক করে। জি ভাই, এখানে আরেকটা বিষয় যে আমরা এখন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি, যে কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় রিটার্ন বেশি, কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন কিন্তু নিজের উপর ইনভেস্ট করা, যেটা আপনি বলছেন। চমৎকার একটা কথা বলছেন। আমরা আসলে ভুলেই যাই যে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজের উপরে বিনিয়োগ। ওই যে শুরুতে বলছিলাম আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা, এই ব্র্যান্ডিংটা যদি আপনি করতে চান, তাহলে ভাই there is nothing called free. Everything has its value. আপনি যে টাকাটাতে বই কিনবেন, দেখবেন ইউ আর লার্নিং সামথিং। আপনি যে ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন, এভরি ট্রেনিং, এভরি বুক হ্যাজ ইটস ইম্প্যাক্ট অন ইউ। ওই যে বললাম যে 10% ট্রেনিং এর আপনার নলেজ বাকি 90% কে শিখিয়ে দিবে, জাগিয়ে দিবে। এটা রিসার্চে প্রমাণিত। আপনি করে দেখেন এবং পড়ে দেখেন, দেখবেন যে পরিবর্তনটুকু, এবং সেটাই নিজের উপরে বিনিয়োগ করুন। দেখবেন যে আপনার বিনিয়োগই আপনি আস্তে 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 ক্যাপিটালাইজ করছেন, এবং কি বলবো, রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরো আই ফেরত আসছে আপনার কাছে। ভাই, আমরা একদম আমাদের পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। না, আমি যেতে চাই না, তারপরেও যেতে চাই, কারণ শেষ তো করতে হবে। জি, টাইম ম্যানেজমেন্ট ইজ আ ফ্যাক্টর, প্লিজ। তো তারপরেও যদি আমরা গুরুত্বপূর্ণ কোনো কিছু ছেড়ে আসি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান, সেটা ভাই আপনি একটু শেয়ার করতে পারেন। ওকে, আমি প্রিয় দর্শক, তা আপনার স্টুডেন্ট হোক বা অথবা প্রফেশনাল হোক, এন্টারপ্রেনার হোক, যারাই আমার কথা শুনছেন, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা মূল্যবোধ সম্পন্ন যদি মানুষ হতে চান, তাহলে একটু বই পড়তে হবে, একটু প্রশিক্ষণের দিকে আপনার নজর দিতে হবে। কারণ সনাতনী পুঁথিগত বিদ্যা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক, জাতীয়, সবাই এখন এক কথায় বুঝে গেছে যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে এই সমাজে টিকা খুব কঠিন হয়ে গেছে। তো সুতরাং নানা রকমের বই, আপনার যে আগ্রহের জায়গাটুকু আছে সেটাকে যদি আপনি বিস্তৃত করতে চান, এটাকে যদি আপনি পরিস্ফুটিত করতে চান, নিজের ভেতরে যে মেধা আছে, প্রত্যেকটা মানুষ মেধা নিয়ে জন্মগ্রহণ করেছে, এই মেধার যদি স্ফুরণ করতে চান, তাহলে আপনাকে আবিষ্কার করতে হবে এই বই পড়ার ভেতর দিয়ে, প্রশিক্ষণ এবং শিখনের ভেতর দিয়ে। তো আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, বই পড়ার চর্চাটুকু করুন। আর এখন তো আপনার 21শে মাস চলছে, আপনার বই মেলায় নানা রকমের ডিসকাউন্ট আছে, রকমারিতে নানা রকম ডিসকাউন্ট আছে। এই কারণেই এগুলোর কথা বলছি, যেগুলো আপনাকে সুযোগ তৈরি করে দিচ্ছে। সব প্ল্যাটফর্ম থেকে সুযোগ পাওয়া যায় না। তো আমি বলবো এই সুযোগটুকু নেন এবং নিজের প্রতি বিনিয়োগটা বাড়ান এবং নিজেকে পরিবর্তন করে ফেলুন। আপনার এই পরিবর্তনটুকু হবে শুধুমাত্র আপনার চিন্তা থেকে। ভাই, আপনি আপনার সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রকমারি.com এবং গল্পগ্রাফিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এই কথাগুলো বলার জন্য। আমি যেটা প্রশিক্ষণে বলি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় বলি ছাত্রছাত্রীদের সামনে, যদি কথাগুলো যারা শুনছে তাদের উপকার আসে, সেটাই হবে আমার সার্থকতা। একটাই আমার লক্ষ্য, সেটা হচ্ছে যে ইমোশনালি ইন্টেলিজেন্ট একটা সমাজ গড়ে তোলা। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের কোন কোন বিষয়গুলো ভালো লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।